সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। গণতান্ত্রিক ব্যবস্থায় মতভেদ এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক ও কাম্য, তবে তা যখন পারস্পরিক শ্রদ্ধা ও জনকল্যাণের সীমানা ছাড়িয়ে সংঘাত ও বিরোধের রাজনীতিতে রূপ নেয়, তখন রাষ্ট্রীয় কাঠামো ও অর্থনীতির উপর তার প্রভাব পড়ে গভীর ও দীর্ঘস্থায়ী। বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলোর চরমমুখী অবস্থান দেশের ভবিষ্যতের জন্য কী বার্তা বহন করছে তা গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক বিরোধ কেবল নীতিগত পার্থক্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি ক্ষেত্র বিশেষে প্রতিহিংসা, পারস্পরিক অবিশ্বাস এবং প্রশাসনিক ও সামাজিক বিভাজন তৈরি করে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ঐকমত্যের অভাবের কারণে বারবার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়, যার সরাসরি প্রভাব পড়ে জনসাধারণ অর্থাৎ সাধারণ মানুষের উপরে। যেই জনগণের জন্য রাজনৈতিক দলগুলোর চরম দ্বন্দ্বের কারণে সেই জনগণই আবার অধিকার বঞ্চিত হয়। দর্শক, তাই এই বিরোধপূর্ণ রাজনীতি আসলে আমাদেরকে শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে নিয়ে যায় সেটা আমি বলার চেষ্টা করেছি। আসলে জনগণই ক্ষতির মুখে পড়েন। তাই দর্শক, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি বিরোধের রাজনীতি ও পরিণতি। এই আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ। ফারুক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আছেন ব্যারিস্টার আল মামুর রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আল মামুর রাসেল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম বিরোধের রাজনীতি ও পরিণতি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটু যেতে চাই খুলনার খয়রায় কি হয়েছে, একটু আলোচনায় ঢুকতে চাই। ফারুক হাসান, সিনিয়র সভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ, তার কাছে জানতে চাই। ফারুক ভাই, আপনি নিশ্চয়ই জেনেছেন যে খুলনার কয়রায় বিএনপি জামায়াতের ইসলামের স্থানীয় নেতাদের বিরোধ ও সমন্বয়হীনতার স্থবির হয়ে পড়েছে সরকারি নানা সেবামূলক কার্যক্রম। সেখানে বলা হচ্ছে বিভিন্ন সরকারি ভাতা, সুবিধাভোগী নির্বাচন এবং নিয়োগ প্রক্রিয়ায় দুই দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি চাপ ও প্রভাবে দিশেহারা হয়ে পড়েছে একেবারে স্থানীয় প্রশাসন। সেখানে যদিও জামায়াতের এমপি মাওলানা আবুল কালাম আজাদি সেখানকার এমপি, সুতরাং সেখানকার যে নিয়োগ, বেশ করে ভাতা নিয়োগের বিষয়, ফ্যামিলি কার্ডের ভাতা নিয়োগের বিষয়ে যে সুমারি করবার জন্য যে নিয়োগ, সেটাও আটকে আছে। সেই সাথে খাবার পানির ট্যাঙ্ক বিতরণ একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটিও আটকে আছে এই জামায়াত এবং বিএনপির এই নেতাকর্মীদের দ্বন্দ্বের কারণে। এখন এই দ্বন্দ্ব আসলে, এই বিরোধকে আসলে শেষ পর্যন্ত জনগণই সেই ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা, আর এই বিরোধ কেন সমাধান হচ্ছে না দুই দলের রাজনীতির কারণে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলে এসে সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক। আসলে দেখেন যে একটা গণতান্ত্রিক দেশে সরকারি দল যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সাথে বিরোধী দলও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ ডেমোক্রেটিক সিস্টেম যে সকল দেশে চালু রয়েছে বা গণতান্ত্রিক ব্যবস্থা যে সকল দেশে বিদ্যমান, আপনি প্রত্যেকটা দেশে দেখবেন সরকারি দল এবং বিরোধী দল তাদের নিজ নিজ জায়গায় তারা কিন্তু তাদের বেস্ট যে রোল, সেই রোলটা তারা প্লে করে। এখন আপনি আপনার জায়গা থেকে যদি মনে করে থাকেন যে আমি শুধু সরকারের বিরোধিতাই করব, সরকারের প্রত্যেকটা ভালো কাজের সমালোচনা করব, সরকার ভালো কাজ করতে গেলে থামিয়ে দেব, আটকিয়ে দিব, সরকারকে কোনোভাবেই সফল হতে দিব না ইত্যাদি। একই সাথে সরকার যদি মনে করে যে না, আমাদের এই সামগ্রিক যে সরকারি কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে আমরা বিরোধী দলের কোনো প্রেজেন্সকে এখানে রাখবো না, তাহলে আসলে কোনোটাই সফলভাবে সম্পূর্ণ হবে না। তো সেই জায়গা থেকে আপনি যে কয়রার কথা বললেন, এই নিউজগুলো আমরা বেশ কয়েকটা গণমাধ্যমে দেখেছি যে সেখানে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একে অপরের যে একটা আপনার দ্বান্দ্বিক একটা অবস্থা তৈরি হয়েছে সেখানে। এই অবস্থার কারণে সেখানকার যে আপনার সরকারি যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড স্থবির একটা অবস্থা তৈরি করেছে। তা আমাদের এখানে একবারে পরিষ্কার বক্তব্য, রাজনৈতিকভাবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। সরকারি দলে যারা আছে তারা তাদের জায়গায় ধরেন যে তাদের যেগুলো কাজ সেগুলো তারা করবে। একই সাথে বিরোধী দল, যেহেতু তারা প্রাতিষ্ঠানিক বিরোধী দল, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, তাদের দায়িত্বগুলো আসলে যথাযথভাবে পালন করতে দেওয়া উচিত। তবে এই রাজনৈতিক মতবিরোধের কারণে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যদি সেখানকার ধরেন যে সরকারি কর্মকাণ্ড বন্ধ হয়ে থাকে, স্থবিরতা দেখা দেয়, তাহলে তো আমার জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা সরকারি দলকেও বুঝতে হবে, একই সাথে বিরোধী দলকেও বুঝতে হবে। তো ওখানকার পুরো পরিস্থিতি আমরা জানি না, যতটুকু আমরা গণমাধ্যমে দেখেছি ততটুকুই জানি। আমার মনে হয় এখানে
কেন্দ্রীয়ভাবে এটা সরকার কিংবা বিরোধী দল যারা রয়েছেন তাদেরকে এই জিনিসটা আসলে হ্যান্ডেল করা দরকার, deal করা মূলত দরকার। দায়িত্বহীনতার পরিচয় কারা দিচ্ছেন? না, এখানে তো বললাম দায়িত্ব আসলে সবার। এখানে শুধুমাত্র আপনি যদি সরকারের উপরে দায় চাপিয়ে দেন, আসলে এটাও উচিত হবে না। আবার ধরেন বিরোধী দল যারা রয়েছে তাদেরও কিন্তু এখানে দায়িত্ব রয়েছে। আমি যেটা বললাম যে বাংলাদেশ এখন একটা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে, তো সুতরাং এই গণতান্ত্রিক ধারার অন্যতম অংশীদার কিন্তু সরকারি দল, একই সাথে বিরোধী দল, তাদেরও তো এখানে দায়িত্ব রয়েছে, কাজ রয়েছে। আজকে যারা জনগণ, এই জনগণ তো ভোট দিয়ে শুধুমাত্র সরকারকে নির্বাচিত করে নাই। এই যে বিরোধী দলের প্রায় 80 থেকে 90 জন পার্লামেন্টারিয়ান, তারা কি এমনি এমপি হয়ে গেছে না? জনগণ তাদের ভোট দিয়েছে না? তো জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, সুতরাং জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট তাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনারা তো নিশ্চয়ই সরকারি দলে নিশ্চয়ই আছেন, আপনাদের সভাপতি একজন যদি বলি বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি বিএনপি যদি আমি আপনাকে ধরে নাটোরে যে ঘটনাটা ঘটেছে সেখানেও সে একইভাবে ফ্যামিলি কার্ড সুমারির তথ্য সংগ্রহকারী সুপারভাইজার নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযুক্ত লালপুর বাগাতিপাড়া ইউনিয়ন কার্যালয়ে হামলা ভাঙচুর সব হয়েছে, এবং তারা যখন একটি মামলা এজাহার করতে গেছেন তখন সেখানকার ডিসি, ইউএনও এবং সেই সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারকেও বদলি করে দেওয়া আছে। তাহলে আমরা যে বলছি আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা, তাহলে এইখানে দায় কাকে দেবেন? আসলে দেখেন, আইনের শাসন তো আমরা সবাই চাই, আইনের শাসন তো রাতারাতি বাস্তবায়ন হবে না। এটা আমাদের এক্সপেকটেশন, প্রত্যাশা। এই যে দীর্ঘ 54 বা 55 বছরের যে রাজনৈতিক প্র্যাকটিস, যে কালচার বাংলাদেশে গড়ে উঠেছে, এটা আপনি চাইলে রাতারাতি ভাঙতে পারবেন না। তার জন্য সময় প্রয়োজন। আপনি দেখেন বিগত 15-16 বছর এই যে বাংলাদেশে যে একটা রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগ গড়ে তুলেছিল, এই রাজনৈতিক কালচারে বিরোধী দল বলে কিছু ছিল? আওয়ামী লীগ 100%-এর মধ্যে 100%ই আওয়ামী লীগের পকেটে, ওরা যেভাবে চাইতো সেভাবেই হতো। হ্যাঁ, এখন ধরেন যে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটা সরকার এখন দায়িত্ব নিয়েছে, দেশ চালাচ্ছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আমরা বলি নাই বা বলবো না যে ঘটে নাই। এই যে আপনি কয়রার কথা বললেন, নাটোরের কথা বললেন, এরকম অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে। সরকারি দলে যারা রয়েছেন তারা ধরেন যে নানান জায়গায় এরকম ঘটনাগুলো ঘটার চেষ্টা করছে। তারপরেও আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, কয়টা জায়গায় 64 জেলার মধ্যে ধরলাম 10টা জেলায়, তারপরে আপনি অন্তত পক্ষে মানে 56টা জেলায় তো ভালোভাবেই কার্যক্রম চলছে। সেক্ষেত্রে ফারুক তো এই যে একটা বড় জি, মানে সফলতা, আমি এটা বুঝতে কিন্তু আপনি আসলে মানে ওই 10 জন বা 15 জন বা 15টা জেলার কারণে আপনি পুরো 50টা জেলাকে ক্লারিং করতে পারেন না, বা পুরো এই সামগ্রিক কার্যক্রমটাকে আসলে আপনি ফেইলিওর হিসেবে দেখাতে পারেন না। সেক্ষেত্রে আপনারা বারবার যখন আপনাদের এই দোষের কথা বা সরকারি দলের দোষের কথা বা বিরোধী দলের দোষের কথা বলি, তখন সকলেই আমরা বলি আওয়ামী লীগের ফেসিজম, আওয়ামী লীগ এই সংস্কৃতি তৈরি করে গেছে, কিন্তু সেই সংস্কৃতির পথ আমরা কেন এখনো বিরাজমান রেখেছি? না না, বিরাজমান নেই, মানে সেখান থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। এখন এই জিনিসটা আপনি রাতারাতি পারবেন না, সময় প্রয়োজন। এই যে দেখেন, সরকারি দল বিরোধী দলের দ্বন্দ্বটা কেন লাগলো? এই যে যখন ধরেন যে নিজেদের প্রেজেন্স সেখানে রাখতে হবে, এই যে ভাগ বা যেটাই বলেন আপনি, যে শব্দ চয়নের মধ্য দিয়ে এটাকে আপনি ডিফাইন করেন না কেন, ধরেন সরকারি দল নিয়েছে সেখান থেকে 100টি, বিরোধী দল দাবি করছে আমাদেরও 80টা লাগবে বা 100টা লাগবে, তো হয়তো সেখানে তাদেরকে দেওয়া হয়েছে 50টা, তারা সেটা মানতে নারাজ। ফর এক্সাম্পল, এই যে তারা তাদের যে ন্যায্য পোষ্যটা, তাদের ন্যায্য যে হিস্সাটা, এই হিস্সাটা কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছে, হয়তো শতভাগ পাচ্ছে না, বাট 70-80% পাচ্ছে ভাই। মানে আমি তো এটা যদি তো গণ অধিকার, মানে গণ অভ্যুত্থানের পরে এটা তো তাদের একটা অর্জন। আমি যদি বলি সবাই অধৈর্য হয়ে গেছেন অধিকার আদায়ের জন্য, নিয়োগ পাওয়ার জন্য, স্বার্থের জন্য, না এটা থাকবে, সবাই এটা আপনি ধরেন চাইলেও রাতারাতি 2-1 মাসে 6 মাসে এটা পরিবর্তন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। সময় প্রয়োজন। আমি একটু যেতে ইনশাআল্লাহ চাই। আমরা আশাবাদী জি, যে ব্যারিস্টার ইনশাআল্লাহ আলমামুন সরকারি রাসেল, দল, বিরোধী দল, তারা যদি একে অপরকে সহযোগিতামূলক আসলে মানে ইয়ার মধ্য দিয়ে আসলে এগিয়ে যায়, ইনশাআল্লাহ একদিন বাস্তবায়ন হবে। জি, আলমামুন রাসেল, আপনার কাছে জানতে চাই, সেই কয়রার দিয়ে শুরু করতে চাই, যে কয়রাতে সেখানে জামায়াতের এমপি আছেন বলেই কি আসলে সেই পাওয়ার, যেই পাওয়ারের কারণে সেখানে আটকে গেছে তথ্য সংগ্রহকারী নিয়োগ, সেখানে আটকে গেছে বন্দুক খাবার পানি, মানুষ খুবই কষ্টে আছে পানির জন্য। 3 থেকে 15,000 লিটার ধারণ ক্ষমতা প্লাস্টিকের ট্যাঙ্ক বিতরণ কার্যক্রম চালু ছিল। 2 দলের দ্বন্দ্বের কারণে সুফলভোগীরা সেই পানি পাচ্ছে না, বিশুদ্ধ পানি, সুপেয় পানি তারা পাচ্ছে না। তাহলে আমরা যারা বলি যে জামায়াত বিএনপি, তারাই সবাই বলি জনগণের জন্য রাজনীতি করে, কিন্তু তাদের রাজনীতির কারণে জনগণ বঞ্চিত হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্টকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা চ্যানেলে আছে, দর্শক আছে, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখেন দ্বন্দ্বগুলো কোথায় হয় জানেন? যেখানে বিএনপি এখন ক্ষমতায়, যে এখানে এমপি জামাতের, বিরোধী দলের এমপি, ওই জায়গাটায় ঝামেলাটা হচ্ছে বেশি। আপনি যত জায়গা দেখবেন, কুষ্টিয়াতে কিছুদিন আগে ঝামেলা হলো, ক্ষমতায় বিএনপি, কুষ্টিয়ার এমপি আমির হামজা যে আসনে। আপনি কয়রাতে ঝামেলা হয়েছে, কয়রার যে খুলনা 4 আসনের এমপি হচ্ছে জামাতের, আর ক্ষমতায় হচ্ছে বিএনপি। এখন
যেখানে এমপিও তাদের, ক্ষমতাও তাদের, সেখানে কোনো ঝামেলা নেই। এখন ব্যাপারটা হচ্ছে এতদিন মানে সেখানে পর্যন্ত ঝামেলা না হওয়ার কারণ না, আমি আসছি মানে এতদিন পর্যন্ত হচ্ছে মানে এতদিন পর্যন্ত আমরা বিরোধী দল এবং সরকারি দল মানে বিএনপি কিসে অভ্যস্ত? বিএনপি হচ্ছে এমন একটা বিরোধী দল পেয়েছিল, ধরেন আওয়ামী লীগের মতো বিরোধী দল, তারা তাদের যে স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার, বিএনপির পলিটিক্যাল স্ট্রাকচার প্রায় কাছাকাছি, যে খাম আমাকে দাও, আমাকে নিতে হবে, আমি যেহেতু ক্ষমতায়, সকল কর্মকর্তা হবে আমার, ইউনো আমার ধমকে চলবে, পুলিশ আমার ধমকে চলবে, সকল কিছু। কিন্তু যখন এমপি যখন জামাতের হয়ে যাচ্ছে, তখন এমপি যেমন আপনি গতকাল দেখেছেন, এই কি বলে যাত্রাবাড়ি যে এমপি, পুলিশের ডিসি সকলকে বলেছেন যে আমি দাঁড়িয়ে থাকবো, আপনারা কাজ করেন, আপনারা চাঁদাবাজকে উঠান। এই যখন এই সন্ত্রাসীদেরকে উঠান আপনারা, যখন এই এমপিরা যখন এমন কথা বলে, কুষ্টিয়াতে আমির হামজার উপর হামলা হয়েছে কেন? তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণেই পরবর্তী কি হয়েছে আমরা দেখেছি, যখন একটা চাঁদাবাজি নাকি গণ অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে। দুইটার বিষয়, চাঁদাবাজির বিরুদ্ধে এর আগের দিন উনি ঘোষণা দিয়েছেন কোনো চাঁদাবাজি এখানে থাকবে না, এখানে আমি প্রধান, এখানে আপনারা পুলিশ, আপনারা হ্যাঁ আমি সরকার, এমন কথা তো আমরা অনেক জায়গা থেকে শুনেছি। আমরা এই যিনি দক্ষিণের প্রশাসক উনি তো বলেছে যে এখানে আমি প্রশাসক, মানে এখানে আমি কিং, আমি সারা কথা। তার মানে এটা হচ্ছে ধরেন ওই জায়গায় আসলে তো, বা আলটিমেটলি আপনি যত স্ট্রাকচারে বলেন সব স্ট্রাকচার উনিই তো প্রধান। এখন যখন প্রধানে একটা কথা বলছে, যখন ক্ষমতায় ভিন্ন দল, তখন হচ্ছে এই যে ইউনো এবং পুলিশের ওসি এরা তো হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোন দিকে যাবে, ডানে যাবে নাকি বামে যাবে, এই একটা কিংকর্তব্য। আপনি দেখেছেন কয়েকদিন আগে একটা ইউনোকে একটা ছাত্র দলের ইউনিয়ন সভাপতি কল দিয়ে বলে যে আমি ইউনিয়ন সভাপতি, এনটিভিতে আমরা দেখেছি ইউনিয়ন সভাপতি, আপনি কিভাবে ফ্যামিলি কার্ডের এখানে আপনি জামাত এবং আওয়ামী লীগের লোকজনকে আপনি ঢুকাইলেন। তার মানে কি জামাত এবং আওয়ামী লীগ এক কাতারে চলে গেছে, মানে আমি ক্ষমতায়, জামাতে ঢুকতে পারবে না। তো ইউনু কি বললো? ইউনু বললো দেখেন আমি তো কারণ নাম দেখি নাই, আমার এখানে মেধা তালিকার আলোকে পরীক্ষা দিয়েছে, যেভাবে মেধা তালিকা লাগে সেভাবে আমি নিয়োগ দিয়েছি, কে জামাত কে আওয়ামী লীগ এটা তো আমি দেখি নাই। তাকে বলছে না আপনি জামাত, আপনি তাহলে দোষর। তার মানে কি প্রত্যেকে সরকারি কর্মকর্তারা চাপে আছে, তাদের উপর প্রেশারাইজ করা হচ্ছে। আপনি নাটোরে কি দেখেছেন? নাটোরে ইউনোকে বদলি করেছে, ডিসিকে প্রত্যাহার করা হয়েছে শুধু একটা মামলা নেওয়ার কারণে। আপনি দেখেছেন আদালতে একটা বিচারক জামিন দেয় নাই, এজন্য আদালত ভাঙচুর করা হয়েছে। তার মানে এটা কিসের লক্ষণ? এটা কিসের লক্ষণ? এই যে পাওয়ার, আমি ক্ষমতায়, আমার পাওয়ারটা সর্বোচ্চ এক্সারসাইজ আমি করব, এই পাওয়ারটা এক্সারসাইজ করতে গিয়ে মাঝখান দিয়ে জনগণের অবস্থাটা খারাপ। আপনি কি মনে করেন জামাতের এমপিরা পাওয়ার দেখাচ্ছে? জামাতের এমপিরা কি পাওয়ার দেখাচ্ছে? যদি আমি বলি, আমি আপনাকে একটা তথ্য দেই, সেটি হচ্ছে একবারে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ব্যবসা ও নিয়ন্ত্রণ নিয়ে 2026 সালের এপ্রিল মাসে জামায়াত ইসলামী ও বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। পরবর্তীতে আগস্ট মাসে আদালতের মাধ্যমে জামায়াতের 3 নেতাকে কারাগারে পাঠানো হয়। সিম্পল মুরগির বিষ্ঠা নিয়ে সংঘর্ষ, সেখানেও জামায়াতের এমপি। কি মানে জামাতের পাওয়ারটা কোথায় দেখালো? যদি এমন হইতো, আপনি দেখেছেন পরশুদিন একটা অস্ত্র নিয়ে হাঁটতেছে, তাকে মশলাকে দিয়ে ছেড়ে দিয়েছে, বড় অস্ত্র। এটা নাকি অস্ত্র তার লাইসেন্স করা। হ্যাঁ, আপনি এভাবে হাঁটতে পারবেন? আপনি এত বড় অস্ত্র লাইসেন্স করা থাকে? এই যে বড় আপনারা তো মনে হয় এতে দেখেছেন, আপনারা তো মিডিয়াতে দেখেছেন, আপনারা তো মিডিয়াতে এই অস্ত্র লাইসেন্স করা অস্ত্র। আমি এখানে এত বড় প্রশ্ন করে তিনি বলেছেন এত বড় অস্ত্রটা লাইসেন্স করা অস্ত্র নাকি লাইসেন্স। আমরা তো জানি লাইসেন্স করা কি অস্ত্র থাকে, এটা কি লাইসেন্স করা অস্ত্র হয়? এই অস্ত্র নিয়ে পরে তাকে মশলাকে দিয়ে ছেড়ে দিয়েছে। এটার পাওয়ার এক্সারসাইজ তো এখানেই। যে আমি যেমন আপনি নারায়ণগঞ্জে দেখেছেন এমপি ছেলেকে চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে ডিবি পুলিশ গিয়ে, পরবর্তীতে তাকে মশলাকে দিয়ে ছেড়ে দিয়ে, এটা তো পাওয়ার এক্সারসাইজ। কিন্তু আপনি সে অপরাধ করেছে, আপনি তাকে জেলে নিয়ে গেলেন, তাহলে তো পাওয়ার এক্সারসাইজ তো হলো না। এখানে পাওয়ার এক্সারসাইজ তো সেটা যে আমি অপরাধ করবো কিন্তু আমি জেলে যাব না, আমাকে মশলাকে দিয়ে ছেড়ে দেওয়া হবে, সেটা পাওয়ার এক্সারসাইজ। এখন সেভাবে তো পাওয়ার এক্সারসাইজ হচ্ছে। আপনি একজন এমপি অসহায়, এমপির গাড়ি ভাঙচুর করছে, এমপি অসহায়, এমপি গিয়ে থানায় গিয়ে আশ্রয় নিচ্ছে। একটা এমপি তো সাধারণ মানুষ কোথায় যাবে? আপনার সে পাওয়ার তো দেখাচ্ছেন। এখন কথা হচ্ছে ক্ষমতার সে পাওয়ার যদি আপনি দেখান, যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ কিন্তু প্রথম ট্রামে কিন্তু এত ফ্যাসিস্ট ছিল না, হয়ে গেছে আস্তে আস্তে। তাকে পরিবেশ, তাকে বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশের সৃষ্টি, পরিবেশ তাকে তৈরি করেছে। মানে আপনি যদি এভাবে পাওয়ার এক্সারসাইজ করতে থাকেন, আদালত ভাঙচুর করেন, ইউনোকে বদলি করেন, আপনার অস্ত্র নিয়ে হাঁটবেন, মশলাকে দিয়ে ছেড়ে দিবেন, আপনি চাঁদাবাজির নির্দিষ্ট অভিযোগ দেওয়ার পর মশলাকে দিয়ে ছেড়ে দিবেন কক্সবাজার অফিসের ক্ষেত্রে, এভাবে যদি এক্সারসাইজ করতে থাকে, আলটিমেটলি আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। জি, আমি একটু যেতে চাই, যেহেতু গণ অধিকার পরিষদের কথাই উঠেছে, আমির হামজার উপর হামলার কথা বলছেন, এই ঘটনা নিয়ে আমির হামজার উপর হামলা বা জামাত নেতারা গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলা, এই বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি আবার যদি বলি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিভিন্নভাবে মন্তব্য করেছেন। তিনি একবার বলেছেন
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেছেন আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, অন্তর্বর্তী সরকার জিনিসটাকে তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তিনি ওই কারণে বলেছেন যে কুষ্টিয়ায় জামাত শিবিরের সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষের কারণে। আসলে কি নুরুল হক নূরের বক্তব্য কি সামনের দিকে আমরা সত্য হতে দেখবো কিনা যে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটা প্রশ্নের আগে উত্তর দিয়ে দিই। এই যে যেখানে ধরেন সরকারি দল বাট এমপি হচ্ছেন জামাত ইসলামের বা বিরোধী দলের, সেখানে এরকম ঘটনা ঘটছে, এটা আমার সমালোচক বলেছেন, এটা আসলে সত্য নয়। অনেক জায়গায় বিএনপির এমপি, সরকারও বিএনপির, এরকম ঘটনা কিন্তু আমরা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তার মানে এই নয় যে যেখানে বিরোধী দলের এমপি সেই আসনে কিংবা সেই উপজেলায় বা সেই জেলাতেই শুধু এই ঘটনাগুলো ঘটছে, বিষয়টা এমন না, এটি সত্য নয়। দ্বিতীয়ত এই যে পাওয়ার এক্সারসাইজের যে বিষয়টি, উনি বললেন যে জামাতের এমপিরা পাওয়ার এক্সারসাইজ করে না বা করতে পারে না। তো এটা তো জামাত ইসলামের বড় ব্যর্থতা। পাওয়ার এক্সারসাইজ মানে পাওয়ারটাকে ব্যবহার করা, মানে আপনাকে পাওয়ার যতটুকু রাষ্ট্র কিংবা সরকার আপনাকে দিয়েছে এটার অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যেটা মিস ইউজ করা যাবে না, এটা বেআইনি। এখন জামাত ইসলামের যারা এমপি, তারা যদি ক্ষমতাটাকে ইউটিলাইজ করতে না পারে, ব্যবহার করতে না পারে, তাহলে তো এটা তাদের একটা অজ্ঞতা। আমরা দেখলাম যে জামাত ইসলামের অনেক এমপি টিওনোদের গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই, ডিসিকে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। আপনি বলেন অর্ডার অফ প্রেসিডেন্সি তারা যদি না জানে, তাহলে আসলে এখানে তো বলার কিছু নাই। কারণ স্বাভাবিকভাবে অর্ডার অফ প্রেসিডেন্সি আপনাকে জানতে হবে ভাই, যে একজন এমপি স্বাভাবিকভাবে টিওনো এবং ডিসির উপরে, যেখানে একটা অনুষ্ঠান হবে জেলা পর্যায়ে, সেখানে চিফ গেস্ট হচ্ছেন আপনার টিওনো, আর যদি এমপি, আর যদি মিনিস্টার থাকে তাহলে মিনিস্টার। তো তারা তো নিজেরাই জানে না যে কোথায় কোন অ্যাটিটিউড আমাকে করতে হবে, কোথায় কোন তারা হঠাৎ করে এমপি হয়ে গেছে। এটাই তো মিন করে যে আমাদের রাসেল ভাই যেটা বললেন, যে আমাদের এমপিরা পাওয়ার এক্সারসাইজ করতে পারে না। পারে না বলি না, আমি বলছি পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, এটা বলি নাই, করে না। কেন করবে না? মিসইউজ করে না। মিসইউজ করে না। আপনি যে যাত্রাবাড়ির প্রশ্ন আসছে যে আপনি কাউকে গ্রেফতার করে আপনি তাকে ছেড়ে দিলেন কেন, এটা তো আপনি এক্সারসাইজ করছেন, মিসইউজ করছেন। সেটা তো করছে না। না, যাত্রাবাড়িতে কামাল সাহেব যে এক্সাম্পল তৈরি করেছেন, আমি এটা ধরে নিলাম আপনাদের প্লাস পয়েন্ট। উনি ট্রাই করছেন। হ্যাঁ, উনি যদি এখানে কোনো বাধার সম্মুখীন হন, ওনার কিন্তু ফর্মাল ওয়ে আছে কথা বলার। উনি চাইলে স্পিকারকে চিঠি দিতে পারেন, উনি চাইলে উনার যে বডি পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারেন যে আমি আমার এলাকায় কথা বলতে পারছি না, আমার কথা আমার এলাকার প্রশাসন শুনছে না। দ্যাট মিনস তারা এখানে বেআইনি কাজ করছে। সে কিন্তু কথা বলার তার লিগ্যাল জায়গা আছে। আপনারা তো এই জায়গাগুলোতে কথা বলেন না। আপনারা কি করেন? আপনারা ইউনোকে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, 3 জন টিওনো মিলে ডিসিকে গিয়ে ফুল দেন। বা এগুলো তো দৃষ্টিকটু। এগুলো দ্যাট মিনস মিন করে যে একজন এমপির চেয়ারের যে ভারত্ব, এই ভারত্ব তারা বুঝতে চাচ্ছে না বা বুঝতে পারছে না। এটা তাদের অজ্ঞতা। এই জিনিসগুলো তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত, প্রশিক্ষণ দেওয়া উচিত। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, আমির হামজা সাহেবের যে বিষয়টা, এটা আসলে রাসেল ভাই কতটুকু জানে আমি জানি না। ওখানে আমির হামজা সাহেব কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য। তিনি কিছুদিন আগে, মানে এই ঘটনা ঘটার, আমাদের দলকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, যেটা আমাদের মানে ইগোতে লেগেছে। হ্যাঁ, উনি একটা দলের এমপি, আর একটা দল রাজনৈতিকভাবে ধরেন যে অনেক কাজ করে। আমরাও প্রশ্ন করতে পারি, এখন ধরেন আমাদের দলের একজন বিএনপি সরকারে রয়েছে ক্যাবিনেটে, আর আমরাও তো বলতে পারি যে জামাত ইসলাম তো বিএনপির সাথে প্রায় 30 বছর ছিল একসাথে, ছিল না? তাদের সাথে এমপি মন্ত্রিত্ব শেয়ার করেছে, ক্যাবিনেটে গিয়েছে, অতীতে গিয়েছে। তো সুতরাং তারা যদি ক্যাবিনেটে গিয়ে হালাল হয় আর আমরা গেলে কি এটা হারাম হয়ে যায়? এটা কোন বিধানে, কোন আইনে, কোন হাদিসে আছে? এই হাদিসটা একটু আমাকে দেখান যে বিএনপির সাথে জামাত ইসলাম গেলে হালাল আর গণ অধিকার গেলে হারাম। মানে তিনি এভাবে একটা বক্তব্য তুলে ধরেছেন। তো এটা নিয়ে আমাদের স্থানীয় নেতাকর্মীদের মানে এই বক্তব্য দিলে তাকে হামলা করতে হবে? না, আরে হামলা আমি আসি আগে শুনেন ঘটনাটা। এই ঘটনার পরে আমাদের নেতাকর্মীরা একটা মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধন চলছে। ইন দ্য মিন টাইম আমির হামজা সাহেব কোনো একটা প্রোগ্রাম শেষ করে ওই পথ দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার পথে ওখানে আমাদের লোকগুলো স্লোগান দিচ্ছে। তো তার গাড়ি থেকেই ধরেন যে তাদের লোকজন যারা ছিল আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। 3-4 জন আহত, একজনের নাক ফেটে গেছে, ছবিতে আপনারা দেখছেন, নাক টাক ফেটে, আরেকজনের পায়ের গোড়ালি এখানে কেটে গেছে। রক কেটে গেছে কোনটা? গোড়ালি মনে ওই গোড়ালির ওই যে নিচের পাটটা, এটা ভিডিওতে নূর বলেছেন রক কেটে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় তো রগ আছে, হাত কাটলেও রগ কাটবে,
আর গোড়ালি কাটলে কিন্তু আপনার ভেইন কাটবে, মানে চুল নুরুল হক কাটবে। নূর কি মিথ্যে বলেছে? চুল না, কাটলেও সত্যই বলেছেন। শুনেন, চুল কাটলেও রক কাটবে, এখন কারণ কথা চুলের হচ্ছে সাথে আমি মাথার এই সম্পর্ক, মুহূর্তে মাথার সাথে মিথ্যে রকের সম্পর্ক। মিথ্যা বলি নাই তো, সত্যি তো বলেছি। উনি বলছে পায়ের রক কেটে দিয়েছেন। হ্যাঁ, তো এখন পায়ের যদি আপনার গোড়ালি কাটে এখন গেলে যদি রক আছে না? নুরুল হক নূর তো রক আছে বলেছেন তো। রক কাটার সংস্কৃতিতে ফিরেছে ছাত্র শিবির জামাত। হ্যাঁ, তারা পা কেটে দিলে তো রক কাটবেই, স্বাভাবিক। এমন তো না যে রক পায়ে নেই, রক মাথায় আছে, বিষয়টা তেমন না, পুরো বডিতে আমাদের রক আছে। এখন বিষয়টা এই যে উনি বললেন যে আমাদের লোকজন কি করছে, উনাদের উপরে আক্রমণ করেছে। আচ্ছা, আপনি একটা সিঙ্গেল ছবি দেখান তো যে আপনাদের লোক আহত হয়েছে, বা হামলা চালালে ন্যূনতম তো শরীরে একটা আঘাত লাগলে একটু দাগ হবে, ধরেন যে কেটে যায় নাই বা ওইরকম এক্সট্রিম লেভেলের আহত হয় নাই, আমি যদি আপনাকে একটা ঘুষিও মারি ভাই, ওই জায়গাতে দাগ হবে না একটা? তাই একটা সিঙ্গেল ছবি দেখাতে বলেন রাসেল ভাইকে, আর আমি আমাদের ওই যে যারা আহত ছবিগুলো দেখাবো? আমি দেখাই। ওই প্রসঙ্গে আমরা পরে আসি। আমি হ্যাঁ, যেটা তাহলে এই যে তারা- নুরুল হক নূর যেটা বলেছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে, জামাত যাই হোক, শিবির এখন নিষিদ্ধ করার বিষয়টা। আমি সেদিকে যেতে চাই না। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, কে নিষিদ্ধ হবে আর কে রাজনীতি করবে। আমি মনে করি এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার জনগণের। জনগণ উইল ডিসাইড, পিপল উইল ডিসাইড যে বাংলাদেশে কারা রাজনীতি করতে পারবে আর কারা পারবে না। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা জনগণ সিদ্ধান্ত নিয়েছে, শুধু ইন্টারিম বাস্তবায়ন করেছে। জনগণের সিদ্ধান্ত এটা যে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী সংগঠন, মানবতা বিরোধী সংগঠন, জনগণের বুকে গুলি চালিয়েছে, সুতরাং তাদের রাজনীতি করার কোনো এখতিয়ার তার মানে তো আপনি বাংলাদেশে নাই। সভাপতির বিরুদ্ধে সুতরাং- সভাপতির না, বিরুদ্ধে বিরুদ্ধে চলে না, যাচ্ছেন, বিরুদ্ধে এখন চলে যাচ্ছেন। সে তো বলেছে যেটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার, দ্যাট মিনস সে কিন্তু একাই জাজমেন্ট দেয় নাই, একাই সিদ্ধান্ত দেয় নাই। সে বলেছে যে অপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জনগণ রয়েছে, তারা যদি সবাই মিলে একমত হয় তাহলে করা যেতে পারে। এই জন্য আমি বললাম যে বাংলাদেশে একমাত্র আপনার চূড়ান্ত ক্ষমতার অধিকারী জনগণ, বাংলাদেশে একমাত্র সার্বভৌমিক ক্ষমতার অধিকারী জনগণ। সুতরাং জনগণ উইল ডিসাইড জি, যে বাংলাদেশে জনগণ কোন সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে। অসংখ্য ধন্যবাদ। সুতরাং সেটা আমি ফারুক হাসান বললেও হবে না, আর উনি বললেও হবে না। জি, আল মামুন রাসেল ভাই, আপনার কাছে জানতে চাই ঠিক একইভাবে যে তিনি প্রবাসী মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার কারণে তার বক্তব্য বিষয় মিডিয়া বেশ কাভার করেছেন। তিনি বলেছেন জামায়াত ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটা একটি হটকারী উগ্রবাদী গোষ্ঠী। জামায়াত যদি রাজনৈতিকভাবে উপরে যাওয়ার সুযোগ পায় তাহলে দেশকে তারা ফিলিস্তিন বানিয়ে ছাড়বে, এমন মন্তব্য করেছেন নুরুল হক নূর, অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি, এবং তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী। জামাত কি সে পথে হাঁটছে কিনা? দেখেন, উনি তো মানে ফিলিস্তিন বানিয়ে ফেলবে, ইসরায়েল বানিয়ে ফেলবে এটা বলে নাই, কারণ ইসরায়েল তো ওনার কাছের মানুষ। ইসরায়েলের সাফাদির সাথে যে মিটিং করেছেন আমাদের আজকে গণ অধিকারের সহসভাপতি, উনি তো নিজেই এই লাইভে এসে বলেছেন, উনি নিজে সাক্ষী, চাক্ষুষ সাক্ষী যে ইসরায়েলি সাফাদির সাথে মিটিং করেছেন। সেই মিটিংয়ে আমি আপনাকে একটু শোনাই। সাফাদির সাথে দেখা করেছেন। হ্যাঁ, ওই যে ফারুক ভাই বক্তব্য। সে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে স্বীকার করেছেন যে আমার সাফাদির সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমি ফারুক হাসানের নিজ কান সাক্ষী, আমি কেন্দ্রীয় মিটিংয়ে শুনেছি। যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহর গজব আমার উপরে আসবে। আমি মনে করি আল্লাহর গজব ওনার উপরে আসবে না, কারণ উনি মিথ্যা বলেন নাই। তার মানে প্যালেস্টাইন বানাইলে ওনার খারাপ লাগবে, কিন্তু ইসরায়েল বানাইলে ওনার খারাপ লাগবে না, কারণ উনি তো সাফাদির সাথে মিটিং করেছেন, চরিত্র হনন করেছেন। এগুলো তো আমরা বলি নাই, দৃশ্যমান, এগুলো দৃশ্যমান। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের রাজনীতিতে, আমাদের বাংলাদেশের রাজনীতিতে একজন এরশাদ, সবসময় এরশাদের শূন্যতা আমরা ফিল করি। এরশাদকে বলা হতো পোল্টিবাজের জনক বলা হইতো। এই আজকে এক কথা, কালকে এক কথা, কালকে এক কথা, আজকে আরেক কথা। এই যে শূন্যতা, সেই শূন্যতাটা ফিল আপ করছেন আমাদের নুরুল হক নূর সাহেব। আপনি দেখেছেন উনি বলেন, আপনি শত শত বক্তব্য দিন, উনি বলছে দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এক হচ্ছে শেখ মুজিবুর পরিবার, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আবার তিনিই বলেন একমাত্র বিএনপি পারে বাংলাদেশকে ভালো সামনের দিকে এগিয়ে নিতে। এই যে সুযোগ সন্ধানী, এই যে সুযোগ সন্ধানী, একবার বলে জামাত কোনো রাজনীতি দলে না, আবার বলে যে একমাত্র জামাতের কারণে, জামাতের মতো শক্তিশালী দল আছে বলেই বাংলাদেশের এত বড় গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। আপনি দেখেন এই যে ওনার যে মানে কথায় কথা, আমি শুধু কোটেন আনকোট করে আপনাকে একটু শোনাই। একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব না। জামাতের মতো শক্তিশালী রাজনীতি, জি, আমরা তো কথা বলেছি আন্দোলন সংগ্রামের বিষয়ে। আমি এই যে দ্বিতীয় বক্তব্য, মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে তাহলে প্রথম বক্তব্য বললো জামাতের মতো শক্তিশালী রাজনীতি দল না থাকলে এত বড় গণ অভ্যুত্থান সম্ভব না। দ্বিতীয় কথা বললেন উনি নাকি দেখেনই নাই তাদেরকে, মানে এখন বলে যে জামাত তো রাজনীতি দলের পর্যায়ে পড়ে না। তাহলে আপনি আগে কি বললেন? আপনি বলেছেন দুই পরিবারের চেয়ে বাংলাদেশকে আপনি আলাদা করতে চান, আর এখন বিএনপি ছাড়া আপনি কিছুই বুঝেন না। ওই সাজিদ আলম বললো 90% হচ্ছে উনি
এই কি বলে 50% হচ্ছে গণ অধিকার আর 50% হচ্ছে বিএনপি ওনার। তাহলে আপনি যখন এই পোল্টিবাজি এইটা নিবেন, আলটিমেটলি আপনার অবস্থানটা কোথায়? আপনার অবস্থানটা কোথায়? আপনি যখন যে সুযোগটা পাবেন আপনি তাকে গালি দিবেন, যখন যে সুযোগটা পাবেন তার এগেনস্টে দাঁড়িয়ে যাবেন। এই যে পোল্টিবাজের রাজনীতি, এটা এরশাদকে মানুষের কোন জায়গায় নিয়ে গেছে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন। সেম পর্যায়ে যদি নূর সাহেব যদি সেম অবস্থায় থাকে এ টাইম টু টাইম, আরে আপনি দেখেন ওনার ভাষাটা ছাত্রলীগের ভাষা, আওয়ামী লীগের ভাষা। কারণ উনি নিজেতে বলেছেন ওনার পরিবার সকলে আওয়ামী লীগ করে, উনি নিজেই আওয়ামী লীগের একজন এই পোস্টেড ব্যক্তি ছিলেন। শেখ হাসিনাকে মা বলেছেন, মায়ের ছায়া পান, ওনার মায়ের ছায়া পান। এই আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে, উনিও চায় জামাতকে নিষিদ্ধ করতে। তার মানে কি এই যে আওয়ামী লীগের যে ভিতরের অবস্থান, বা আরবিতে একটা কথা আছে যে কুল্লু ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। উনি তার মূলের দিকে ফিরে গিয়েছেন, কারণ উনি মূল তো হচ্ছে আওয়ামী লীগ। উনি যে আজকে বললেন জামাতকে নিষিদ্ধ করতে হবে, তো জামাত ছাড়া তো আন্দোলন করেননি আপনি, জামাতের সমাবেশে কিন্তু বক্তব্য তো দিয়েছেন আপনি। আর এখন জামাতের রাজনীতি দলে না, জামাত কি করেছে? একটা আপনি আমির হামজা সাহেবের এই ঘটনার কারণে তো আপনি এগুলো শুরু করেছেন। কি করেছে আপনি? আমার বাইকে তো আপনার প্রশ্ন করেছেন রক, উনি বললেন যে না পা গোড়ার ভিতরে তো রক থাকে। তা আমি বললাম যে চুল আপনি যে চুল কেটে দেয়, বলে যে চুলের মধ্যে মাথার সাথে তো রকের কানেকশন আছে, তাহলে রক কেটে দিয়েছে। আপনি তো বলে যাও আমাদের উনি তো বলছে রক কাটা জামাত শিবির তার স্বরূপে ফিরেছে এই ঘটনা থেকে, তিনি বলছেন। এই তো বিষয়টা এখানে। এখন কথা হচ্ছে আপনি একটা এমপিকে, এক্সিস্টিং একটা এমপিকে আক্রমণ করলেন কেন? আপনার ইগুতে লেগেছে যে আপনাকে বলেছে আপনারা হচ্ছে দুইজনের দল, গণ অধিকার পরিষদকে বলেছে দুইজনের দল, বলে না যে হারাম হালালের কিছু বলে না, বলে দুই লোকের দল বলেছেন। এই জন্য আপনার ইগুতে লেগেছে, এই জন্য আপনি এমপি সাহেবের বাড়ির সামনে গিয়ে মানববন্ধন করবেন, আবার উনি বাড়িতে ঢুকবে আপনি সেখানে আক্রমণ করবেন। আক্রমণ করে কি করেছেন? আক্রমণ করে আপনি মার খেয়েছেন, ওটা জামাত অধ্যুষিত এলাকা। আপনি সেখানে গিয়ে আক্রমণ করে এমপির বাড়ির সামনে আক্রমণ করে মার খাবেন না, আপনি এমনি বসে থাকবেন? তারা ডিফেন্স করেছে, তারা তো আক্রমণ করে নাই। এই আমির হামজা সাহেবের প্রতিরোধ করেছে, পা কেটে দিয়েছে, প্রতিরোধ করেছে উনি। এবং কি মজার বিষয় হচ্ছে প্রথমে ওনারা বলেছেন অস্ত্র নিয়ে, পরে দেখা গেছে একটা লাঠি, ওনার গাড়ির ভিতরে একটা লাঠি। স্বাভাবিক, আমাদের উনি তো অস্ত্র লাইসেন্স নেন নাই, আমাদের এমপিরা তো অস্ত্র নিয়ে লাইসেন্স থাকে। হ্যাঁ, তো লাঠি আপনি দেশীয় অস্ত্র বলেন, দেশীয় আপনি তো বলেন না অস্ত্র নিয়ে। আমরা দেখেছি ভয়ঙ্কর অস্ত্র নিয়ে। কি রে ভাই, একটা এমপির গাড়িতে তার অস্ত্র লাইসেন্স নেই, তাহলে কি সে দেশীয় অস্ত্র নিবে না? জলিল ভাই, একটা লাঠি থাকবে না? একজন এমপি হচ্ছে আইন প্রণেতা, তো যিনি আইন তৈরি করেন তিনি যদি বেআইনি কাজ করেন বা তার গাড়িতে যদি এরকম বেআইনি জিনিস থাকে, এটা তো অত্যন্ত একটা লাঠি বেআইনি। আমার ড্রাইভারের কাছে তো একটা লাঠি থাকে, কারণ বেআইনি রাস্তা না, কেন আপনি ডিফেন্স থাকবে আপনার? আপনি অস্ত্র লাইসেন্স লাগে, লাঠির কি লাইসেন্স লাগে? লাঠির কি লাইসেন্স লাগে? কেন রাখতে হবে গাড়িতে? আপনি আমাকে বলেন লাঠির কি লাইসেন্স লাগে? লাইসেন্স লাগুক না, আপনি বিভিন্ন জায়গায় চলাচল করেন, বিভিন্ন সময় আক্রমণ হতে পারে না একটা এমপি। ধরেন যে দেশীয় অস্ত্র বেআইনি, রাখতে পারেন না, আপনি আমাকে বলেন লাঠির কি লাইসেন্স লাগে কিনা এটা বলেন। লাইসেন্স থাকুক, তাহলে বেআইনি কিভাবে হলো? অবশ্যই বেআইনি। কিভাবে হলো সেটা বলেন আপনি। দেশীয় অস্ত্র আপনি বেআইনি কিভাবে বলেন সেটা বলেন। এটা লাঠি বেআইনি হলো, ওটা আইনি কেমনে হলো? ওটা বৈধ কেমনে হলো? আপনি বেআইনি কিভাবে বলেন সেটা বলেন। আপনি আগে প্রমাণ করেন আপনি বৈধ কিভাবে সেটা। বেআইনি সেটা বলেন আপনি। না, আপনি তো আপনার একটা অস্ত্রের লাইসেন্স লাগে, লাঠি লাইসেন্স লাগে কিনা? আপনি আইনজীবী, শুনুন, বুঝেন নাই? আপনি আইনজীবী, এটা আপনি ভালো জানেন যে অভিযোগ করে তাকে প্রমাণ করতে হয়। আপনি যদি অভিযোগ করেন যে এটা আমার বৈধ, আমি আপনাকে বলেছি দিস ইজ লিগ্যাল। অস্ত্র, আর আপনি যদি বলেন যে এটা অবৈধ, আপনাকে প্রমাণ করবে দিস ইজ নট লিগ্যাল। আমি আপনাকে বলেছি অস্ত্র লাইসেন্স লাগে, আমি বলেছি অস্ত্র লাইসেন্স লাগে, সেটা বৈধ। লাঠি লাইসেন্স লাগে কিনা সেটা বলেন, সেটা আপনি প্রমাণ করেন। আপনি আত্মরক্ষার জন্য আমার গাড়িতে আমি তো লাঠি লাগে, আমার ড্রাইভারের পাশে একটা লাঠি থাকে, লাঠি থাকে। একজন এমপির প্রোটেকশনের জন্য দেখেন এবার আসি সুরক্ষা তো দিচ্ছেন আপনারা। না দিলে কথা বলুন। একটা এমপির বাড়ির সামনে গিয়ে আপনি এমপির গাড়ি ভাঙচুর করছেন, আক্রমণ করছেন, মানববন্ধন করছেন, আপনারা তো সুরক্ষা দিচ্ছেন। এবার উনি একটা করলো যে জামাতের এমপিরা তার মানে জামাতের এমপিদের রুচি নিয়ে উনি প্রশ্ন করলেন, যে একটা ইউনোকে ফুল দিয়ে বরণ করলেন। আচ্ছা দেখেন, অভিজ্ঞতার বিষয় না। দেখেন ব্যাপারটা হচ্ছে জামাত একটা ইসলামিক দল। যদি আপনি জামাতকে গণ অধিকার পরিষদ বা বিএনপি দিয়ে জাজমেন্ট করতে চান তাহলে আপনি ভুল করবেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী জানেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সহকারীকে নিয়ে উট নিয়ে যেতেন, কখনো উঠে উনি বসতেন, কখনো তার সহকারীকে বসতেন, উনি হাঁটতেন। উনি কখনো নিজের মালামাল নিয়ে গিয়ে ওনার প্রজাদেরকে দিয়ে আসতেন। তা আপনি যদি বলে এটা কি ওনার অযোগ্যতা, উনি স্মার্টনেস জানে না, এটার বিষয় না। বিষয়টা হচ্ছে জামাতের একটা ইউনো ভিন্ন এলাকা থেকে গিয়েছে, একটা ছবি যেটা ভাইরাল, একটা ইউনো ভিন্ন এলাকা থেকে গিয়েছে, জামাতের উপজেলা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করতে গিয়েছেন।
জামাতের যে জামাতের এমপি MP যায়নি? যিনি এমপি গিয়েছেন, যিনি এমপি উনি ইউনুস সাথে মিটিং করতে গিয়েছেন, কথা বলতে গিয়েছেন, বসেছেন সাথে, যখন ফুল দিচ্ছেন উপজেলা তখন উনি সাথে ছিলেন। এখন এটা মানে এটা না আপনি কাউকে সম্মান দিতে পারেন না, আপনি কাউকে সম্মান দিতে পারেন না। ন্যূনতম একটা ইউনো বাইরে থেকে আসছে বা বাইরে থেকে তার এলাকার একটা আসলে আপনি কি মেহমানদারি করতে পারেন না? একটা এমপির বাসায় গেলে আমরা অনেক সময় দেখেন কথা হলো একটা প্রোটোকল তো সব জায়গায় থাকে, সেই প্রোটোকলটা এটা এটা কি প্রোটোকল হইলো? আপনি একটা কাউকে কেউ আমার বাসায় ধরেন, আমার বাসা আসলো, আমার একটা জুনিয়র আসলো, বা আমার বাসায় আমার চেম্বারে যিনি যে লেবার আছে চা টানে, সে যদি আমার বাসায় এসে আমি যদি তাকে খাওয়ার বাড়িয়ে দিই, এটাকে অসম্মান করা হয়? বরং আমার সম্মান হয় যে সে আমার বাসা, সে আমার মেহমান। এই যে ইউনো তো আসছে এলাকা মেহমান, এই এলাকায় তাকে ফুল দিয়ে ফুল দেওয়া, যদি কাগজটার মধ্যে লেখা, দাঁড়ান, যদি কাগজটার মধ্যে লেখা থাকতো, যদি কাগজটার মধ্যে লেখা থাকতো যে এমপি সাহেবের পক্ষ থেকে, তাহলে আপনি বলতে পারতেন এটা এমপি দিচ্ছে। বরং এটা উপজেলা নেতৃবৃন্দ গিয়েছে, উপজেলা নেতৃবৃন্দ দিচ্ছে, সাথে উনি যেহেতু ছিলেন উনি দাঁড়িয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ফারুক হাসানের কাছে জানতে চাই, আসলে ফারুক হাসান যে প্রশ্নটা আমি আবারও করতে চাই সেটা হচ্ছে নুরুল হক নূর তিনি বলেছেন, আচ্ছা আমি অনেকগুলো প্রশ্ন পাইছি, আমি একটু উত্তর জি, দিই। জি, উত্তর দেন, এই যে সমস্যা নেই, দেখেন তারপর নতুন প্রশ্ন একটু এটা একটু শুনেন আগে। আমার দাদা চাচা মিলে তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি, একজন পটল শুরু থেকে শুনেন তাহলে বুঝবেন যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, উনার চাচা বাবা সহ। আমির হামজা বলেছিলেন। জি জি, এই যে ভিডিওটা তো শুনলেন তো নাকি? তো যিনি বলেছেন আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমি নিজেও আওয়ামী লীগ তো বলে নাই, হ্যাঁ। নুরুল নুরুদ্দিন বলছে আমি নিজেও আওয়ামী শেষ লীগ করি নাকি? একই তো কথা। না, আমার নুরুল নূর বলেছে আমার পরিবারের সবাই আওয়ামী লীগ, ভাই, আমি নিজেও আওয়ামী শেষ লীগ, করি, শেষ করি। আমি বঙ্গবন্ধুকে আপনাকে আমি মা হিসাবে শেষ তো জানি। করতে দিতে হবে, হ্যাঁ, নিজে বলতে জি, হবে জি, না। বলেন। ধরেন আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার অমুক চাচা আওয়ামী লীগ, তমুক চাচা এমপি, অমুক চাচা চেয়ারম্যান ইত্যাদি। মানে উনি তো কখনো বলে নাই, দাবি করে নাই যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ কিন্তু আমি আওয়ামী লীগ না। এটা কি বলেছে? বলে নাই। বলেছে আমার সবাই আওয়ামী লীগ, এটা মানে বলে আমিও কি আওয়ামী সুবিধা লীগ। নিতে শেষ নেওয়ার করি, জন্য বলেছে? অবশ্যই। তাহলে ওই ব্যক্তি যদি আজকে জামাত ইসলামের টিকিটে এমপি হতে পারে, তাহলে এর আগেও রাজনৈতিকভাবে অনেক বক্তব্য দিয়েছে। তো আমি এই জন্য এই কথাটা বললাম যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে আমাদের নেতারা এই উদ্ভট কথা এক একজন এক এক সময় এই যে কথার মাধ্যমে ধরেন যে যেগুলো করেছে আর কি, এগুলো আমাদের চিরাচরিত অভ্যাস, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এরকম জিনিস আমরা যত ঘাটাঘাটি করব, গন্ধ কিন্তু ভাই সবারই আছে পিছনে। এই জন্য আমি টানতে চাই না। এই যে উনি একজনের কথা বললেন, আমি উনাদের দলের আরেকজনের কথা বললাম, এরকম আপনি খুঁজলে সব দলেই পাবেন, সব দলেই। তো সুতরাং আমির হামজা সাহেব যদি আজকে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ হওয়ার কারণে আপনাদের এমপি হতে পারে, তো আরেকজন আওয়ামী পরিবারের হয়ে এমপি হলে অসুবিধাটা কোথায়? আপনাদেরটা হালাল, আরেকজন করলে হারাম। ভাই এই লজিক কেন দেখেন আপনারা? হাদিস সবার জন্য সমান, কুরআন সবার জন্য, সকল মুসলমানের জন্য। বিষয়টা এমন না যে আপনাদের জন্য আলাদা হাদিস আল্লাহর নবী নিয়ে রেখে গেছেন, তাই না? তো এটা বুঝতে হবে। দ্বিতীয় উনি বললেন মিটিং এর কথা। দেখেন, চেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, চেয়ার ইজ এ পোর্টফোলিও। আজকে রাসেল ভাই যে চেয়ারে আছেন, এটার ভ্যালুটা আলাদা। উনি একটা ফর্মাল একটা টেলিভিশনের স্টুডিওতে আছেন, উনি চাইলে এখানে তুই তুকারি করতে পারেন না, কারণ এই চেয়ারে তুই তুকারি করার মতো কোনো সুযোগ নেই। কিন্তু বাইরে বের হয়ে আমি ওনার বয়সে ছোট, আমার ইউনিভার্সিটির বড় ভাই, উনি আমাকে তুই করে বলতে পারেন না? কিন্তু এখন পারেন না কেন? একটা ফর্মাল স্টেজে আছে। তো এই জন্য একজন এমপি ওই টিওনো অফিসে গিয়ে উনার রুমে ঢুকে উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, ইটস নট এ অর্ডার অফ প্রেসিডেন্সি। উনার বাড়িতে টিওনো আসছেন মেহমান খাইতে, উনি অবশ্যই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন, ওয়েলকাম, স্বাগতম। এটা রাজনৈতিক কালচার হতে পারে, ইসলামিক কালচার, এটা ভালো, ঠিক না? কিন্তু ফর্মাল স্টেজে সেটা করা কোনোভাবেই লিগালাইজ করা কোনোভাবেই জায়েজ হতে পারে না। উনি যেভাবে এটাকে মানে একবারে বৈধ করেছেন, ভালো করেছেন, এভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, এটা কোনোভাবেই আসলে ঠিক হচ্ছে না। তো সুতরাং যেটা ভুল, যেটা দৃষ্টিকটু, যেটা আমাদের সমাজের সাথে যায় না, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকার করতে হবে। কিন্তু ওনাদের মধ্যে এই স্বীকার করার প্রবণতাটা খুব মানে কম, করতে চান না ওনারা। এই জিনিসটা আসলে আমাদের এখান থেকে। উনি যে বললেন নুরুল হক নূর এক এক সময় এক এক কথা বলে, একবার জামাতকে ভালো বলে, আমি তো বললাম ভাই, জামাতকে এরকম খারাপ বলে। এরকম নেতার অভাব নাই। কোন দলেই আপনি ধরেন যে মানে একটা দল দেখাতে পারবেন না যে এরকম নেতা নেই। আমি তো উনাদের দলেরই কথা বললাম ভাই। উনি এখন পাক্কা ইসলামিক নেতা হয়ে গেছেন, আওয়ামী লীগের, যিনি 14 গোষ্ঠী আওয়ামী লীগ তার বংশের, আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবই আছে। তো উনি তো জামাতের এমপি। তো সুতরাং আপনি সব দলেই পাবেন। আজকে বিএনপির একজন সংসদ সদস্য, যিনি ছাত্রলীগের নেতা ছিলেন, সভাপতি ছিলেন, আছে না? তো সুতরাং কোনো দলেই বাদ নেই। তো সুতরাং ওই আলোচনায় আমরা যেতে চাই না। অনেকে অনেক সময় অনেক কথাই বলে, সুতরাং এগুলো ঘাটাঘাটি করলে আলটিমেটলি আমাদের সবারই একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। সেটা হচ্ছে গতকালকে রংপুরে একেবারে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। শুধুমাত্র বাসার ছাদে মাদক সেবনে বাধা দেয় এই হত্যাকাণ্ড হয়েছে বলে বলছেন যে একজন সনাতন ধর্মাবলম্বী 4 জন
ছেলে মেয়েকে না, এই একেবারে ঘটনাটা আমি দেখেছি, হত্যা আমরা করেছে। সবাই। একই সাথে আজকেও সেই বা যদি বলি জামালপুরে গৃহবধূ মরদেহ উদ্ধার, আজকে কয়েকটি ঘটনা শুধু মরদেহ উদ্ধার। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনার কেমন চলছে বলে মনে হয়? আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ নট গুড, আমি যদি এক কথাই বলি। মানে আপনি এবং সরকার আমাদের দলে থাকা অবস্থায় এই হ্যাঁ, কথা একবারে বলবেন? একবারে পরিষ্কার। এবং আমাদের যে প্রত্যাশা ছিল, যে এক্সপেকটেশন ছিল, যে এই 6 মাসে আইন শৃঙ্খলার যে উন্নতি অগ্রগতি হবে, সেটা হয় নাই, অনেস্টলি বলছি। আর এই রংপুরের যে ঘটনা, এই ঘটনা আমরা যতটুকু জেনেছি, এবং আমার বিশ্লেষণ হচ্ছে এই সকল ঘটনার পিছনে পতিত স্বৈরাচারের যারা এদেশীয় এজেন্ট, চর, তারা দায়ী। এবং তারা এই দেশটাকে তো তাদেরকে একটা- ধরছে না শেষ কেন? করি, এই দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক পায়তারা করছে। কেন? এবং দেখবেন যে টার্গেট করে তারা ভিন্ন ধর্মাবলম্বী যারা, হিন্দু বা অন্য ধর্মের যারা, তাদেরকে তারা কিন্তু টার্গেট করে এই কাজগুলো করার চেষ্টা করছে, যাতে বহির্বিশ্ব এবং ভারতে দেখাতে পারে যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীরা শান্তিতে নেই, ভালো নেই, তাদের নিরাপত্তা নেই। মানে একই সাথে তারা কি করবে? যাদেরকে শেষ করি, গ্রেফতার করেছে তারা তারাও আবার সনাতন তারা ধর্মাবলম্বী। সরকারের উপরে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে, যেহেতু ইতিমধ্যে জনাব তারেক রহমানের যে ভারত সফর, এই সফর কিন্তু অনেকটাই অনিশ্চিত বলা যায়। এবং আমাদের এই 6 মাসে যদি আপনি অগ্রগতির কথা বলেন, সবচাইতে বড় অগ্রগতি এই সরকারের যে একটা মেরুদণ্ড সম্পূর্ণ কূটনীতি এই 6 মাসে তারা দাঁড় করাতে পেরেছেন। আজকে দেখেন, যখন ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে আসলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, ভারতের সফরের জন্য তাকে আমন্ত্রণ জানানো হলো। প্রধানমন্ত্রী কিন্তু ওই যে একটা কথা আছে না গ্রামে, যে নাচতে নাচতে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, তিনি কিন্তু ওই নাচতে নাচতে গ্রহণ করে নাই। তিনি কি করলেন? পাল্টা কন্ডিশন জুড়ে দিলেন যে ইয়েস, অফকোর্স আমরা যেতে পারি ইন্ডিয়া, আমরা সম্পর্ক চাই, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে। আমরা ইন্ডিয়া যাওয়ার আগে আপনারা আমাদের বাংলাদেশ থেকে পলাতক সেই খুনি হাসিনাকে ফেরত দেন, হাদি হত্যার আসামিদের ফেরত দেন। তিনি কিন্তু পাল্টা কন্ডিশন দিয়েছেন। আপনি বলেন তো, এই 54 বছরে যারা বিগত সময় ক্ষমতায় ছিল, তারা এই পাল্টা ভারতকে কন্ডিশন দেওয়ার মতো হিম্মত কি রেখেছিল? রাখে নাই। বল কিন্তু এখন ইন্ডিয়ার কোর্টে। তো সুতরাং ইন্ডিয়া কিন্তু এটা ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, বা নিতে পারছে না, যে বাংলাদেশ হঠাৎ করে মানে এই যে মেরুদণ্ড সম্পূর্ণ ওলা হয়ে গেল, এটা তারা মানতে পারছে না। এই জন্য আমাদের এই সরকারকে, বাংলাদেশকে চাপে রাখার জন্য, থ্রেটে রাখার জন্য তারা এরকম একটা অবস্থা তৈরি করে এই ঘটনাগুলো আমার ঘটিয়ে প্রশ্ন হলো ফারুক, যদি এরকম পরিস্থিতি যদি এই পতিত সরকার হ্যাঁ। বা পতিত স্বৈরাচারের কেউ করে থাকে, তাহলে প্রশাসন এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি তো সেটাই বলছি, প্রশাসনের ব্যর্থতা পদে পদে। আমরা বললাম না যে এই প্রশাসন যন্ত্রের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ এবং এই ভারতীয় এজেন্টরা এখনো বসা, তাদের সরাতে পারে নাই। অনেককে আমরা সরাতে পেরেছি, বাট গণঅভ্যুত্থানের পরে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সেই ভারতের দালালদের আমরা সরাতে পারি নাই। এই যে ভারতীয় দালাল যারা, এরা একটু সুযোগ পাইলে তো দেশটাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে, এবং তাদের এই চেষ্টার বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাগুলো। সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ফারুক হাসান। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আজকে জামায়াতের আমির তিনি বলেছেন আওয়ামী লীগের পথে হাঁটছে সরকার, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তিনি জানিয়েছেন। তিনি বলেন ফ্যাসিবাদ একটি ভাইরাস, যে এই ভাইরাসের সংক্রমিত হবে সেই ফ্যাসিস্ট। আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। এবং তিনি আরও বলেছেন একটি বিশেষ দেশকে খুশি করতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন অপকর্ম করছে। এর অংশ হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা হয়েছে। আমার প্রশ্ন হলো, আমরা দেখলাম তার এই বক্তব্য আওয়ামী লীগের পথে হাঁটছে সরকার, কিন্তু আমরা যখন সংসদে দেখি, যদি বলি রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতিকে কোলাকুলি করে কানে কানে অনেকক্ষণ ধরে জড়িয়ে রেখে কথাবার্তা বলা, তাহলে বিএনপি যদি ফেসিবাদের পথেই হাঁটে, তাহলে তাদের এত গলাগলি কেন? দেখেন, আমি এটা সহ কয়েকটা বিষয় নিয়ে একটু আসি। প্রথম কথা হচ্ছে, আমার সহ-আলোচক ফারুক ভাই বলল যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের কথা বললো, যে একটা এমপি কিভাবে একটা ইউনিটকে ফুল দিয়ে বরণ করে নিতে পারে, এটা মানে তার সাথে যায় না। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি, উনি সাধারণ বিমানে চলাচল করেন যাত্রীদের সাথে, তখন আমরা তো বলতে পারি না যে এই যে আপনি অন্য দেশে, বড় বড় দেশেরা তারা পার্সোনাল বিমান ব্যবহার করে, আপনি পার্সোনাল বিমান ব্যবহার করেন না কেন? আপনি তো তাহলে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আপনার নেই। আপনি তো বুঝেন না এটা কোথা প্রোটোকল দিতে হবে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আর শিক্ষককে স্টেজ থেকে নেমে এনে পুরস্কার দিচ্ছেন, আবার নিজে নিজে বোতল উঠাচ্ছেন, আবার কোথাও ময়লা হলে পরিষ্কার করছেন। মানে আমরা তো তখন এটাকে বলি ডাউন টু আর্থ মেন্টালিটি, মানে ওনার মানবিক চিন্তাভাবনা, বা এটাকে প্রশংসা করছি। কিন্তু একটা এমপি যখন একটা ইউনো বা একটা একে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, একটা এমপি যখন একটা মানে এর সাথে একটা চা দোকানে বসে চা খাচ্ছেন, এটাকে আমরা মনে করি যে না, উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টকে ফলো করছেন না, করছেন না। এগুলো আসলে মানসিকতার চিন্তা, মানসিকতার সমস্যা। আমি মনে করি এই ডাউন টু আর্থ মেন্টালিটি সকলে থাকতে হবে। আপনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে ডাউন টু আর্থ মেন্টালিটি যদি থাকে, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তারপরে দেখেন, নুরুল হক নুরু সাহেব আজকে কি বলেছেন জানেন? উনি আজকে বলেছেন যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। কাকে বলেছেন?
আমাদের ওই পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন যে দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্ম করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন নাই? উনি কথা বলেছেন না। আজকে পিনাকি দাদারা, তারপরে হচ্ছে সাংবাদিক ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন? কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, সে কারণেই তারা দেশ ত্যাগ করেছেন। এই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? তো সুতরাং না দেখা দিলে কথা বলতে পারবা না, এটা কার ভাষা? এটা কার ভাষা? এটা তো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মুখে আমরা এই কথাটা সবসময় শুনতাম যে তারেক রহমান সাহেবকে বলতে, দেখা না দিলে বন্ধু কথা কইও না, লন্ডন থেকে কথা কইও না, এই কথাগুলো। তাহলে এই যে চিন্তা ভাবনাগুলো আপনি বারবার, আমি মনে করি দেখেন, বারবার নুরুল সাহেবের যে চিন্তা ভাবনা, যে মেন্টালিটি, এখন যে আক্রোশ বলেছে যে এতদিন গুপ্ত ছিল, গুপ্ত রেখে দিব, এই যে আক্রমণাত্মক বিষয়গুলো, আমি মনে করি দেখেন, আমরা বলে না যে হাতি ঘোড়া গেল চল, সামসিকা বলে কত চল, এগুলো বলে আলটিমেটলি এরশাদ হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি এই চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগ তো অনেক চেষ্টা করেছেন, সর্বশেষ নিষিদ্ধ করেছে। তো সুতরাং আপনি জামাতকে নিষিদ্ধ করে জামাতকে উৎখাত করে দিবেন, একটা বিরোধী দল বর্তমানে, আপনি উৎখাত করে দিবেন, আপনি জনমত তৈরি করে আপনি নিষিদ্ধ করবেন। জনমত তো 11 দলের জনমত তৈরি করে তো 3 আগস্টে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। 2 দিনের মাথায় তো কে নিষিদ্ধ হয়ে গেছে। এখন কথা, যারা নিষিদ্ধ করতে যায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে নিষিদ্ধ করতে যায় নিজেরা আবার পার্মানেন্টলি নিষিদ্ধ হয়ে যায় কিনা, এটা একটা বিষয়। তারপরে দেখেন ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বারবার বলছেন যে আমাদের বর্তমান সরকার, আমরা বারবার ফ্যাসিজমকে ভয় পাই, কারণ 17-18 বছর আমরা এটা দেখেছি। কিন্তু ফ্যাসিজমের আলামত যখন, সিমটম যখন আমরা বিভিন্ন সরকারের দেখতে পাই, আমরা কি দেখতে না পাই? আমরা দেখেছি কথা বললে, কেউ একজন কথা বলেছেন, পরবর্তীতে আন্দোলন করে তার চোখ উপড়ে ফেলা হয়েছে। এটা কিসের ভাষা? আমরা দেখেছি সিলেটে আপনি বালুর টাক বসিয়ে দেওয়া হয়েছে, তো শেখ হাসিনা তো বালুর টাক বসিয়ে দিতেন। এটা কিসের ভাষা? আপনি দেখেছেন শেখ হাসিনার আমলে এই বেগম জিয়ার গাড়ি বহরে হামলা হতো, এমপিদের গাড়ি বহরে হামলা হতো, এখনও তো এমপিদের গাড়ি বহরে হামলা হচ্ছে। তো কিসের ভাষা? এটা তো ফেসিজমের ভাষা। আপনি দেখেছেন, আপনি বারবার বলেছেন যে সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কখনো দলীয়করণ করবেন না, বারবার বলেছেন। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি আপনাকে কোর্টের আনকোট করে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, টাইমস বলছি, 27 ফেব্রুয়ারি 2018 তিনি বলেছেন দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। তিনি বলেছেন দলীয়করণ করা হয়েছে, কিন্তু আপনি কি দেখেছেন? দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দলীয়করণ করা হয়েছে, অথচ ওনাদের একত্রিশ দফাতে এটা ছিল না। তো তাহলে এগুলো কিসের আলামত? এগুলো কিসের আলামত? এগুলো তো ফ্যাসিজমের আলামত। একদিনে তো ফ্যাসিজম তৈরি হয় না। এখন বিরোধী দলের যে গণঅভ্যুত্থানের পরে যে একটা ম্যাসাকার অবস্থা, তার মানে কি? তার মানে কি আপনি একটা সোয়েটার ব্যবসায়ী, ঋণ খেলাবি, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দিবেন? এই যোগ্য ব্যক্তি আর বাংলাদেশ অর্থনীতিবিদ বাংলাদেশে নিয়ে বিএনপি করে, আপনি সরকারি দলের লোক বসান, সমস্যা নেই তো। আপনি আপনার মতাদর্শের লোক বসান, কিন্তু যোগ্য লোককে বসান। আপনি যে 12টা সরকারি প্রতিষ্ঠানে যে আপনি এই করলেন, বিভিন্ন বিএনপির উপবিষয়ক সম্পাদক, আপনি বিভিন্ন এই পানি বিষয়ক সম্পাদককে আপনি বানাইলেন হচ্ছে এই সংস্থার প্রধান হিসেবে। তো আপনি তো এগুলো করতে পারেন না। আপনি যখন এগুলো অযোগ্য ব্যক্তি থেকে করবেন, দলীয়করণ করবেন, তো এগুলোতে প্রশ্ন আসবে। এভাবে দলীয়করণ করতে 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 ফ্যাসিজম তৈরি হয়েছে। তো সুতরাং এগুলো তো বলতে হবে, যদি না বলা হয় তাহলে তো আলটিমেটলি আগের মতো শেখ হাসিনার মতো হয়ে যেতে হবে। মানে একই কথা, মানে মুখে এক কথা কাজে আরেক কথা, এরকম একটা কথা বলা হচ্ছে জামায়াত আমিরকে, যেমন বলা হচ্ছে ফ্যাসিবাদ, বা তাদের সাথে গলাগলি কোলাকুলি, এই বিষয়গুলো। না, গলাগলি আপনি যখন একই সংসদে করবেন, আপনি যখন একই সংসদে থাকবেন, একই সংসদে মুখোমুখি তো বসবেন, আপনি তাদের সাথে কথা বলবেন, তার মানে কি আমি তার রাজনৈতিক তার যে ভুলগুলো আছে, তাকে ত্রুটিগুলো ধরেই দিব, তার মানে তার সাথে আমি কথা বলবো না? এটা তো হচ্ছে আগের মতো বিরোধী দল হয়ে গেল। আগের মতো বিরোধী দল তো এমন ছিল যে কেউ কাউকে দেখবেই না। এটা তো বাংলাদেশে আমরা আশা করি না। নতুন বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আমরা এটা আশা করি না। আমরা মনে করি গঠনমূলক সমালোচনা হবে। আপনি প্রথমে ইন্ডিয়ার প্রত্যেকটা সরকারের প্রধান ইন্ডিয়া সফর করতো, আপনি গেছেন চায়না সফরে, এই জন্য বিরোধী দল এটা ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংসদে। এটা তো সৌন্দর্যতা। আপনি যেখানে ভালো কাজ করেন সেখানে আপনাকে প্রমোট করা হবে, আপনি খারাপ কাজ করলে আপনাকে নিন্দা করা হবে, যাতে আপনি যেমন 18 ক যুক্ত করেছিলেন আপনি ব্যাংক খাতে, পরবর্তীতে বিরোধী দলের বিরোধের মুখে আপনি 18 ক থেকে ফেরত আসছেন। তার মানে সরকারি দলের গঠনমূলক সমালোচনা করতে হবে, যেটা ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অসংখ্য ধন্যবাদ ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি, মুখপত্র, গণ অধিকার পরিষদ। দুজনকেই সুন্দর আলোচনা করবার জন্য আজকে এবং সেই সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।